ন্যাটোর বিশাল বাহিনী রাশিয়ার সীমান্তে এসে অবস্থান নিয়েছে। বন্ধুরা, তার মানে কি রাশিয়ার সাথে ন্যাটোর একটি সম্ভাব্য সংঘর্ষের আমরা গন্ধ পাচ্ছি? ওদিকে মিস্টার ভ্লাদিমির পুতিন পারমাণবিক যুদ্ধের কথা স্মরণ করিয়ে দিয়েছে। ন্যাটো বেশি বাড়াবাড়ি করলে একেবারে এই পারমাণবিক যুদ্ধের দিকে তার দেশ হাঁটা শুরু করতে পারে। আর এরই মধ্যে ইরান সম্ভবত আরও কিছু কাহিনী ঘটাই ফেলার চেষ্টা করতেছে, কারণ ইসরায়েলকে রক্ষা করার জন্য আমেরিকার পারমাণবিক সাবমেরিন ভূমধ্য সাগরের দিকে আসছে। বন্ধুরা, একটি টেনশন চারিদিকে শুধু টেনশন। ইউক্রেনকে এখন তুলোধনার পর্যায়ে রয়েছে কার্স্ক অঞ্চলে। দনেক্স লোহানক্সে এখানে রাশিয়ান বাহিনী অগ্রসর হচ্ছে চরম গতিতে, এবং এই অবস্থায় কার্স্কে প্রচণ্ড রকমের হামলার মাধ্যমে সেখান থেকে তুলোধনা করে দিতে পারে ইউক্রেনীয় ওই কার্স্কে অবস্থানরত বাহিনীকে। এরই মধ্যে মিস্টার রমজান কাদিরভ ঘোষণা করেছেন তিনি প্রায় 47,000 সেনা পাঠাবেন মিস্টার ভ্লাদিমির পুতিনকে সহায়তার জন্য। আর এই ঘোষণার পরপরই রাশিয়ান সৈন্যদের মোকাবেলা করার জন্য রাশিয়া বর্ডারে অবস্থান নিয়েছে ন্যাটো ট্রুপস। বন্ধুরা, ন্যাটো ট্রুপস রাশিয়ার বর্ডারে অবস্থান নেওয়ার পূর্বেই ইউক্রেনে যে সকল সমরাস্ত্র আপনার কার্স্ক অঞ্চলে ঢুকেছিল তার মধ্যে ফ্রান্সের বিভিন্ন হ্যাভিকল ছিল। ফ্রান্সের সেই আর্টিলারি সিস্টেমকে একেবারে ল্যান্সের ড্রোন দিয়ে তারা ভিডিওতে দেখা গেছে তুলোধনা করে দিয়েছে, একেবারে জায়গায় শেষ করে দিয়েছে। অর্থাৎ ফ্রন্টলাইন যুদ্ধ থেকে শুরু করে আপনার আনফ্রন্ট যেগুলো ইউক্রেনের অভ্যন্তরে এবং রাশিয়ার অভ্যন্তরে যুদ্ধগুলো চলছে, সেখানে একতরফাভাবে মার খাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। এই একতরফা মার খাওয়ার বিষয়টি সম্ভবত ন্যাটো এবং তার যে অ্যালায়েন্স রয়েছে ভালোভাবে নিতে পারছে না। এমনিতে সমরাস্ত্র দিয়ে পারছে না, সৈন্য দিয়ে পারছে না, অস্ত্র দিয়ে পারছে না, অনেকে আবার নিজেদের বাজেট ক্রাইসিসের কথা বলেছে। বন্ধুরা, জুলাইতে যে একটি ন্যাটো সম্মেলন হয়েছিল সেখানে এমন পরিমাণ প্রস্তাবনা দিয়েছিল ইউক্রেনকে অস্ত্র দিয়ে পুরো ভরে ফেলানো হবে এবং ইউক্রেনে অস্ত্রের বন্যা বইয়ে দেওয়া হবে। আর এই সকল বন্যা বর সেই সকল সমরাস্ত্রের প্রস্তাব এবং প্রতিশ্রুতি পেয়ে মিস্টার ভ্লাদিমির পুতিন আবার 2 নম্বর ভুলটি করেছেন। প্রথম ভুলটি তিনি করেছিলেন রাশিয়ার সাথে যুদ্ধ শুরু করে সেখানে ন্যাটো এবং আমেরিকার অ্যালায়েন্সরা বলেছিল কোনো অবস্থাতেই ইউক্রেনকে একা ফেলে যাবে না তারা। কিন্তু শেষ পর্যন্ত ইউক্রেনের বর্তমান যে অবস্থা সেটি যদি বিচার বিশ্লেষণ করেন, একা ফেলে যাওয়ার চেয়ে তারা সাথে থেকে যে কি উদ্ধার করেছে সেটি বোঝা যাচ্ছে। এখনও পর্যন্ত 25% ভূমি রাশিয়ার দখলে এবং আরও দখলে যাওয়ার পরিক্রমায় রয়েছে, শুধু সময়ের অপেক্ষা মাত্র। তার মানে তারা সাথে থাকা বা না থাকায় তেমন একটা এই ব্যাপারগুলো কাট করছে না। সুতরাং ব্যাপারগুলোকে যদি আপনার বিশ্লেষণ করতে হয় তাহলে ইউক্রেনীয় বাহিনীর সাথে না থাকলে কী হতো বা সাথে থাকলে কী হতো, তাদের সমরাস্ত্র এবং অন্য সকল প্রযুক্তিগত সক্ষমতা, গোয়েন্দা তথ্য দিয়ে রাশিয়ার কোথায় যুদ্ধ করতে হবে, কোথায় আঘাত আনতে হবে এই তথ্যগুলো দিচ্ছে। এবং এটিও রাশিয়া বলেছে যে কার্স্কের ভিতরে যে অভিযান এর পরিকল্পনাও আমেরিকা বা ন্যাটোর থেকে করা হয়েছে। ন্যাটোর সম্মেলনের কথা বলছিলাম, সেখানে ইউক্রেনকে এমন ধরনের সমরাস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আমেরিকা তার পূর্বের যে পুরনো প্যাট্রিয়টগুলো দিয়েছিল এবং এর বাইরে বন্ধুরা আরও বিভিন্ন দেশ তাকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। অনেক দেশই সেই প্রতিশ্রুতি পালন করতে পারেনি তাদের নিজেদের বাজেট সংকটের কারণে। তাহলে এমন ধরনের প্রতিশ্রুতিতে খেপেছেন মিস্টার ভলোদিমির জেলেনস্কি। সেই আমেরিকার উপরও তিনি খেপেছেন, জার্মানির উপর খেপেছেন, ইটালির উপর খেপেছেন। আর এরই মধ্যে ইটালির যে উপপ্রধানমন্ত্রী তিনি যে ঘোষণা দিয়েছেন এটি শুনলে আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। বিশেষ করে আপনার জেলেনস্কির অবস্থা যে কী হবে আমার কাছে সেটি চিন্তার বিষয়। তিনি সরাসরি ইউক্রেনের অভ্যন্তরে সমরাস্ত্র পাঠানোর বিরোধিতা করেছেন। ইউরোপের একটি দেশ হয়ে, ইটালির মতো একটি দেশ হয়ে তিনি সরাসরি বলে দিয়েছেন যে সকল সমরাস্ত্র দিয়ে রাশিয়ার ভূমির অভ্যন্তরে আঘাত আনা হবে সেই ধরনের কোনো সমরাস্ত্র ইউক্রেনকে তারা দেবে না, একেবারে সুয়াসাপ কথা। অর্থাৎ আস্তে আস্তে ইউরোপীয় দেশগুলো তৃতীয় বিশ্বযুদ্ধ না বাঁধে এবং রাশিয়া যেন ইউরোপীয় দেশগুলোর উপর অতিমাত্রায় যুদ্ধাঙ্গী মনোভাব পোষণ না করে সেইভাবেই তিনি বক্তব্যগুলো দিয়েছেন এবং তিনি স্পষ্ট করে দিয়েছেন ইটালির সামরিক অবস্থান সুনির্দিষ্ট এবং স্পষ্ট, যে যাই বলুক না কেন। সুতরাং তার সামরিক অবস্থান হচ্ছে যে সকল অঞ্চল ইউক্রেনের ছিল কিন্তু রাশিয়া দখল করে নিয়েছে সেই সকল অঞ্চলকে উদ্ধার করতে হলে অবশ্যই ইটালি এখানে সমরাস্ত্র দিচ্ছে এবং সেখানে তারা সেটি ব্যবহার করতে পারবে। তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধানোর মতো এমন কোনো অস্ত্র তারা দেবে না যেগুলো দিয়ে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে আঘাত আনতে পারে। এটি তারা স্পষ্ট করে বলে দিয়েছে, ভবিষ্যতেও সেটি বলবে। তবে এরই মধ্যে হাইপার টেনশন শুরু হয়েছে আরেকটি বিষয় নিয়ে। বন্ধুরা, আপনারা জানেন ফিনল্যান্ড এবং রাশিয়া দুটি পাশাপাশি প্রতিবেশী দেশ এবং ফিনল্যান্ড ন্যাটোতে যোগদান করেছে
অতি সম্প্রতি, এবং এ ব্যাপারে বড় ধরনের একটি আত্মঘাতী সিদ্ধান্ত ফিনল্যান্ডের জন্য এমন ধরনের হুঁশিয়ারি দিয়েছিল রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন। এবং তিনি এও বলেছিলেন ফিনল্যান্ড ন্যাটোতে যোগদানের পক্ষে আসলে তাদের কিছু যায় আসে না, কারণ পূর্বে থেকেই এটি ন্যাটোর অ্যালায়েন্সের একটি রাষ্ট্র হিসেবে তারা মনে করে। এখানেই ঘটেছে আসল কাহিনী। বন্ধুরা, ফিনল্যান্ডের এবং রাশিয়ার সীমান্তে প্রায় 5,000 ন্যাটো ট্রুপস মুভ করেছে রাশিয়ার দিকে। এখন কি রাশিয়ার অভ্যন্তরে তারা ঢুকে পড়বে, নাকি কার্স্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীকে যে চরম মার দিচ্ছে এবং সেটির উপরে প্রেশার বাড়ানোর জন্য এই ন্যাটো সৈন্যরা রাশিয়ার ফিনল্যান্ড সীমান্তে জড়ো হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে যেহেতু কার্স্ক অঞ্চলে তেমন একটা সুবিধা করতে পারেনি ইউক্রেনীয় বাহিনী, এখানে তাদের আরও বেশি পরিমাণে মার খাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যেহেতু দোনেক্স এবং লুহানস্ক অঞ্চলে ফ্রন্ট লাইনেও সেখানে প্রতিনিয়ত তারা পরাজয়ের শিকার হচ্ছে, সুতরাং এই অন্য সীমান্তে চাপ বাড়ানোর জন্য ফিনল্যান্ড এবং রাশিয়ান বর্ডারে এই আপনার ন্যাটো বাহিনীর প্রায় 5,000 সৈন্য মুভ করেছে। একটি 5,000 সৈন্যের অর্থাৎ এখানে আর্মড ভেহিকল ব্রিগেড এখানে স্থানান্তর করা হচ্ছে। এই সকল সৈন্যদের আনা হচ্ছে নরওয়ে এবং সুইডেনের ন্যাটোর বেস বা ঘাঁটি থেকে। এদিকে এই সকল মুভমেন্টের মাধ্যমে এই মুহূর্তে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে অপ্রতিরোধ রাশিয়াকে থামানোর জন্য একটি মানসিক এবং সামরিক চাপ প্রয়োগ করা ছাড়া অন্য কোনো কারণ আমি এখানে দেখছি না। সুতরাং রাশিয়ার উপরে সামরিক চাপ প্রয়োগ করার মাধ্যমে আসলে ন্যাটো কী পেতে চায়? ন্যাটো কি এই মুহূর্তে রাশিয়ার সাথে যুদ্ধ করবে? আমার মনে হয় না। রাশিয়াও এই মুহূর্তে ন্যাটোর সাথে যুদ্ধ করবে না। তাহলে এই 5,000 সৈন্য ফিনল্যান্ড সীমান্তে উপস্থাপন করার মাধ্যমে আসলে তাদের লাভটা কী? এখানে লাভ ঘোড়ার ডিম আর নবডান্ডা, আসলে কিছুই না আমার মনে হচ্ছে। কারণ মিস্টার ভ্লাদিমির পুতিন এই 5,000 সৈন্যর ভয়ে প্রভাবিত হয়ে তিনি ইউক্রেনে তার হামলার পরিমাণ বা হামলার মাত্রা কমাবেন এমন বোকায় মিস্টার ভ্লাদিমির পুতিন এবং তার সামরিক শীর্ষ কর্মকর্তারা নন। আমার কাছে মনে হচ্ছে এটি রাশিয়ার একটি কৌশল ইউক্রেনকে দেখানোর জন্য, দেখো আমরা তোমাদের পাশে আছি। কিন্তু শেষ পর্যন্ত এই 5,000 সেনার বহর এখানে মোতায়েন করার পর এদের কোনো ভূমিকা থাকবে বলে আমার কাছে মনে হয় না। অথবা এও হতে পারে ফিনল্যান্ডকে অভয় দেয়া যে আমরা তোমার সীমান্তটি রক্ষা করার চেষ্টা করছি। ফিনল্যান্ড হয়তো আরও বেশি পরিমাণে সমরাস্ত্র ইউক্রেনকে দেওয়ার চেষ্টা করবে। এগুলো আমার একটি সামরিক পরিকল্পনার প্রাক্কালন মাত্র। আসলে বাস্তবে কি ঘটতে যাচ্ছে বা ঘটবে সেটি আপনারা ভবিষ্যতে জানতে পারবেন। তবে দুইটা জিনিস আপনাদের বলে রাখি, ন্যাটো এই মুহূর্তে রাশিয়ার সাথে সরাসরি সংঘর্ষে জড়াবে না। তারা যত সৈন্যই ন্যাটো এবং রাশিয়ার সীমান্তে মোতায়েন করুক না কেন। আর দ্বিতীয়ত হচ্ছে মিস্টার ভ্লাদিমির পুতিন বর্তমানে জয়রথ অব্যাহত রেখেছেন লুহানস্ক এবং দনস্কের ফ্রন্ট লাইনে। এখান থেকে তিনি হামলা কমাবেন না, প্রয়োজন বোধে এখানে সৈন্যের পরিমাণ আরও বাড়াবেন এবং হামলার মাত্রা তিনি পূর্বের তুলনায় বাড়াবেন। এবং কার্স্ক অঞ্চলে যে অভিযান তিনি শুরু করেছেন, অর্থাৎ কার্স্কের রিভেন্সমূলক প্রতিশোধমূলক হামলা, সেই হামলার মাত্রা প্রতিনিয়ত বাড়তেই থাকবে এবং এখানে ইউক্রেনীয় বাহিনীর ক্ষয়ক্ষতির পরিমাণ পূর্বের তুলনায় ক্রমান্বয়ে বাড়তেই থাকবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখানে যদি ইউক্রেনীয় বাহিনীকে টিকে থাকতে হয় পূর্বের তুলনায় বেশি পরিমাণ সমরাস্ত্র ডিপ্লয় করতে হবে, নতবা এখানে তাদের টিকে থাকার কোনো ওয়েই নেই। সুতরাং এই সামগ্রিক বিষয়গুলো পরিকল্পনা নিয়ে আরও কয়েকটি বিষয় আপনাদের জানাতে চাই। বন্ধুরা, এখানে যে সৈন্যগুলো সমাবেশ করা হচ্ছে ফিনল্যান্ড সীমান্তে, সেগুলো রাশিয়ার বর্ডার থেকে মাত্র 140 কিলোমিটার দূরে মিকেলি অঞ্চলে, অর্থাৎ রাশিয়ার বর্ডার থেকে মাত্র 140 কিলোমিটার দূরের এই মিকেলি ঘাঁটিতে সম্ভবত তারা প্রচুর পরিমাণের একটা সক্ষমতা ভিত্তিক ব্রিগেডকে স্থাপন করতে যাচ্ছে। এখানে আর্মড ব্রিগেডের পাশাপাশি এমনও হতে পারে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের ফ্যাক্টর থাকতে পারে। কারণ রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার টার্গেটে যদি কখনো পতিত হয়, সেগুলোকে বাধা দেওয়ার জন্য প্রয়োজনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যদি না থাকে, তাহলে বর্তমানে ইউক্রেনের যে অবস্থা হয়েছে অন্যদেরও সেই অবস্থা হওয়ার সম্ভাবনা রয়েছে। আমার এটাও মনে হচ্ছে যে মিস্টার ভ্লাদিমির পুতিন প্রতিনিয়ত বলছে যে যদি পশ্চিমাদের সমরাস্ত্র আমাদের মূল ভূখণ্ডে আঘাত হানে, তাহলে অবশ্যই যে কোনো সীমারেখা থাকবে না রাশিয়ার হামলার। এটিও একটি হুমকির কারণ হতে পারে। অর্থাৎ যে সকল সমরাস্ত্রবাহী সমরাস্ত্রগুলো ইউক্রেনের মাটি থেকে রাশিয়ার মূল ভূখণ্ডে আঘাত করছে এবং যারা ডোনেটের সাথে জড়িত, সেই ঘাঁটিগুলোকে রক্ষা করার জন্য হয়তো ন্যাটো তৎপর থাকতে পারে। এখন সময় হলেই বলে দেবে আসলে এখানে সার্বিক ব্যবস্থায় কি ঘটতে চলছে। এই 5,000 ন্যাটো সৈন্যের বিপরীতে কাদিরভ পাঠাচ্ছে 47,000। বন্ধুরা, আপনারা জানেন বেলারুশ একেবারে পুরোপুরি রেডি হয়ে বসে আছে। ইউরোপের ওই কোনো এক বেলারুশকে সামলাতে ওদের 12টা বেজে যাবে। সুতরাং ফিনল্যান্ড এবং অন্যান্য অঞ্চল যদি এই যুদ্ধের সাথে জড়ায়, তাদের অস্তিত্ব শেষ পর্যন্ত হুমকির মুখে পড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর যদি ন্যাটোর সাথে রাশিয়ার যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়, তাহলে ইরান বসে থাকবে না হাত পা গুটিয়ে। উত্তর কোরিয়া এবং চীন এখানে অবশ্যই অংশগ্রহণ করবে। সুতরাং তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে যদি এড়াতে হয়, তাহলে রাশিয়ার বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের অবশ্যই রাশ টানা উচিত। পাগলামি করে এমন কিছু না করা উচিত যেটি তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু হিসেবে আত্মপ্রকাশ করে। মনে রাখতে হবে প্রতিপক্ষের নাম ভ্লাদিমির পুতিন।